স্ক্রিন শেয়ার অপশনটা বন্ধ হয়ে আছে কেন আমার? তো ভাইয়া এই আহ, এখন মনে হয় হবে। হ্যাঁ, হয়েছে ভাইয়া। হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যখন এই এনবিআর এর লিংকে ঢুকবো, তখন ঢোকার পরে আমাদেরকে এই এনবিআর এর প্রথম পেজে নিয়ে আসবে। আমাদেরকে আমাদের কাজ হচ্ছে অফিস ম্যানেজমেন্ট। ডান দিকে উপরে অফিস ম্যানেজমেন্ট যেটা আছে ওইটার মধ্যে আমরা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে আমাদেরকে প্রত্যেককে কি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আইডি দেওয়া হবে। আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের আইডি দ্বারা কাজ করব। যখন আমরা এখানে এই পেজের মধ্যে আসব তখন আমাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। আমরা যখন লগ ইনে প্রেস করব তখন যার নামে আইডি করা আছে ওনার একটা মোবাইল নাম্বার থাকবে, ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে ওনাদের ওটিপিটা ইনপুট করার পরে আমাদেরকে সরাসরি এই ই রিটার্ন অফিস এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আমাদের ফ্রন্ট পেজে থাকবে এরকম ডাবল এন্ট্রির জন্য। তো ফার্স্ট অফ অল আমরা এখানে পিএসআর ডিটেল এন্ট্রি যেটা আছে এটার মধ্যেই আমাদের পেজ সেটআপটা থাকবে। আমরা এখানে লেখা আছে 12 ডিজিট টিন। এখানে আমরা আমাদের যে টিন নাম্বার আছে ফাইলের ওই টিন নাম্বারটা ইনপুট করবো। আমার কথা বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারতেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। ইনপুট দেওয়ার পরে আমাদের যদি যে সার্কেলে আমরা থাকবো ওই সার্কেলের ফাইল যখন আমরা টিন নাম্বার ইনপুট দিব, তখন আমাদের ইনপুট দেওয়ার সাথে সাথে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নাম আসবে। আসার পর আমরা এখানে এন্ট্রি যেটা আছে ওই এন্ট্রির মধ্যে ক্লিক করবো। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাদের কাজ শুরু। আমাদের এখানে প্রথমে আছে রিটার্ন রেজিস্টার্ড ক্রমিক নাম্বার, এটা ফিল আপ করা থাকবে। আর রিটার্ন রেজিস্টার ভলিউম নাম্বার, এই ভলিউম নাম্বারটা প্রত্যেকটা সার্কেলের জন্য আলাদা আলাদা হয়। ঠিক আছে, এটা আপনাকে অফিসের যিনি স্টাফ আছে উনি ভাইয়া, আপনাকে বলে দিবে। স্ক্রিনটা অফ ভাইয়া হয়ে গেছে স্ক্রিনটা হ্যাঁ, চলে আপনাদের গেছে। স্ক্রিনটা চলে গেছে। হ্যালো, জি। ভাইয়া স্ক্রিনটা আপনাদের চলে গেছে স্ক্রিনটা ভাই। চলে গেছে ভাইয়া। আচ্ছা, আমি দেখতেছি। ভাইয়া ওই যে আপনি কি খুঁজে হ্যাঁ, পেয়েছেন? আমি আবার রিকোয়েস্ট পাঠাচ্ছি যে আমাকে অ্যাকসেপ্ট করলে আমি ঢুকতে পারবো। একসেপ্ট করা লাগবে? ও আচ্ছা, আপনি বের হয়ে গেছিলেন না ওখান থেকে? বের হয়ে গেছে। আচ্ছা, মামুন ভাই ওনাকে একটু জয়েন করান। আপনি গ্রুপ ইয়া না, আপনার লিঙ্কের অ্যাডমিন না? জয়ন্ত, জয়ন্ত মনে হয়, জয়ন্ত ভাইয়া একসেপ্ট করা হয়েছে। অ্যাকসেপ্ট করা হয়েছে, অ্যাকসেপ্ট হ্যাঁ, করা হ্যাঁ। হয়েছে ভাইয়া। হুম, হুম। আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি।
আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার হয়েছে? না ভাইয়া, এখনো হয়নি ভাইয়া। ভাইয়া এখন আচ্ছা, হয়েছে মনে ভাইয়া। হয় পাওয়া। আচ্ছা, তো এখানে আমরা যেটা বলতেছিলাম, এখানে রিটার্ন রেজিস্টার ভলিউম নাম্বার, এইটা প্রত্যেকটা সার্কেলের জন্য আলাদা আলাদা হয়ে থাকে। প্রত্যেকটা ভলিউম 1 হয়ে থাকে, 2 হয়ে থাকে। তো এটা অফিসের স্টাফদেরকে ওনারা বলে দিবে আমাদেরকে কত নাম্বার ভলিউমে এটা আছে। তো আমরা ভলিউম ধরি, আমরা এখানে 1 দিলাম, ভলিউম 1। এই পেজের মধ্যে ভলিউম 1 দেওয়ার পরে শুধু ইন্ডিভিজুয়াল একটাই কাজ হবে, আবাসিক মর্যাদা। এই আবাসিক যে মর্যাদা আছে এটা রেসিডেন্ট দেওয়া হবে। আবাসিক মর্যাদা রেসিডেন্ট দেওয়ার পরে আমরা পরবর্তী পেজে চলে যাব। প্রথমে সেভ ড্রাফট দিব। সেভ ড্রাফট দেওয়ার পরে আমরা নেক্সট অপশন পাবো। নেক্সট অপশন দিলে আমরা পরবর্তী পেজে চলে যাব। আমরা পরবর্তী পেজে চলে আসলাম। এই পেজটা হচ্ছে ইনকাম এন্ড ট্যাক্স। এখানে শুধু আয় এবং ব্যক্তির কর যতটুকু আছে তা এখানে ফিল আপ করবো আমরা। তো আমাদের যে ফাইলটা থাকবে ওই ফাইলের মধ্যে 10টা এন্ট্রি থাকবে যেখান থেকে ব্যক্তি আয় করতে পারে। তো সেই হিসেবে প্রত্যেক ব্যক্তির আয়ের সোর্স অফ ইনকাম হিসেবে অনেকে চাকরিজীবী থাকে, তাদের হতে চাকরি হতে আয় হতে পারে, অনেকের ভাড়া হতে আয় হতে পারে, কৃষি হতে আয়, ব্যবসা হতে আয়, মূলধনী আয়। এই পুরাটা পেজের যে 10টা অপশন আছে এটা আমাদের ফর্মের মধ্যে থাকে। যে ফর্মটা আমাদেরকে ফাইলটা দেওয়া হবে ওই ফাইলের মধ্যে থাকবে। আমি একটা ফাইল আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। আচ্ছা, আমার ফাইলটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি মোবাইল থেকে যেটা দেখাচ্ছি এটা দেখা যাচ্ছে না? ক্যামেরাটা আপনার মুখে হয়ে আছে ভাইয়া, আপনি জাস্ট ক্যামেরাটা রোটেট করে দিলেই হবে। আচ্ছা, এই হচ্ছে ফাইল। এবার হ্যাঁ, এখানে দেখেন আমাদের 10টা সোর্স অফ ইনকামের দেওয়া আছে। তো ধরি এই যে ব্যক্তি আছে ওই ব্যক্তির বেতন থেকে আয়। তো ওনার এই বেতন থেকে আয়ের মধ্যে এইখানে টাকা আছে। এখান থেকে ওনার নিরাপত্তা জনিত যেটা আছে ওটার মধ্যে টাকা আছে, এবং 3 নাম্বার করে অন্যান্য উৎসের মধ্যে টাকা আছে। মোট 10টা এখানে এন্ট্রি থাকে ফাইলের মধ্যে। এই ফাইল থেকে আমরা সবগুলা আরেকটা বিষয় আমরা বলি, আমাদেরকে এনবিআর ডাটা এন্ট্রির জন্য নিয়োগ দিচ্ছে। এখন ফাইলের মধ্যে যে অবস্থায় যেরকম ডাটা থাকবে আমরা সেরকম ভাবে ইনপুট দিব। হোক সেটা ভুল, আমরা কোনো ক্যালকুলেশন করব না। আমরা যদি উপরে যে যে ইনপুট গুলা দেওয়া আছে, ধরি আমি ওই ফার্স্ট কলামে টাকা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1,56,693 টাকা। সেকেন্ড কলামে দেওয়া আছে 2,04,862 টাকা। তারপরে 9 নাম্বার কলামে দেওয়া আছে 50,000 টাকা। সবগুলা অ্যাকচুয়ালি হিসাব আসে কত, 4,11,555 টাকা। যদি আমার ওনার ক্যালকুলেশনে কোনো ভুল হয় আমরা কখনো এগুলাকে আমরা এই, সংশোধন করব না। ভুল থাকলে এটা ভুলই থাকবে। আমরা ফাইল ওয়াইজ আমাদের ফাইলের মধ্যে যে তথ্য থাকবে সেই তথ্য অনুযায়ী আমরা ডাটা ইনপুট দিব। তো আমাদের এই 10 নাম্বার ঘরে আছে মোট। এই মোটের যে টাকাটা আছে এটা হচ্ছে তার ইনকাম। তাহলে আমাদের এই মোটের টাকাটা আমরা ল্যাপটপে দেখি, আমরা এই 10 নাম্বার যে কলাম আছে মোট আয়, এই 3,70,000 টাকা যেখানে লেখা আছে, এই যে আয়টা আছে এই আয়টা
ব্লক করা থাকবে, এটা আমরা কখনো ধরতে পারবো না। ধরি আমি যে ফাইলটা এখন দেখাচ্ছি, এই ফাইলের ধরি চাকরি হতে আয়, উনি একজন চাকরিজীবী, তাই চাকরি হতে আয় দেওয়া আছে, তাহলে চাকরি হতে আয় এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে সরকারি এবং অন্যান্য দুইটা ধরনের থাকতে পারে। সরকারি হলে সরকারি দিব, অন্যান্য হলে অন্যান্য দিব। এখন সরকারি এবং অন্যান্য এটা কিভাবে আমরা বুঝবো? এটা একটা ফ্যাক্ট থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী যে পেজ থাকবে আমাদের ফাইলের, ওই পরবর্তী পেজের মধ্যে আমাদের এখানে একটা বেতনের আয়ের বিস্তারিত বিবরণ সম্পর্কিত তফসিল, তফসিল 1 বেতনাদি। এই তফসিল 1 যখন দেখতে পারবো, তখন যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে আমাদের মূল বেতন, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের 2 থেকে 3টা এন্ট্রি, আর বাকি সবগুলা খালি থাকবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এটা দেখলে বুঝতে পারবো, 1-2টা করার পরে আমরা বুঝতে পারবো যে এটা সরকারি চাকরিজীবী। অথবা আমাদের সরকারি চাকরিজীবী যারা আছে, আলাদা একটা ফাইলের সাথে আলাদা ওনাদের স্যালারি স্টেটমেন্ট এবং জিপিএফ স্টেটমেন্ট, দুইটা একসাথে দিই। সেই ক্ষেত্রে আমরা ওরা দেখলেও বুঝতে পারবো যে সরকারি চাকরিজীবী। আর সরকারি চাকরিজীবী না হলে আমরা অন্যান্য দিয়ে দিই। তাহলে আমরা যখন অন্যান্য অথবা সরকারি যে কোনো একটার মধ্যে ক্লিক করব, তখন আমাদের এখানে একটা সামারি আসবে, দেখবেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, পরে আমাদের একটা সামারি আসতেছে, আমাদের ওপেন হবে। ধরি আমাদের এই ফাইলটা অনুযায়ী আমরা ধরি উনি একজন সরকারি চাকরিজীবী, সেই ক্ষেত্রে আমরা এখানে ইনপুট দিলাম 1,56,693। তারপরে হচ্ছে নিরাপত্তা জামানতের উপর সুদ, 2 নাম্বার এন্ট্রির মধ্যে টাকাটা দেওয়া আছে। তো নিরাপত্তা জামানত হিসাবে আমাদের এখানে হচ্ছে মূলধনী, এই যে আর্থিক পরিসম্পদ হতে আয়, 6 নাম্বার এন্ট্রির মধ্যে এটা আছে। এখানের মধ্যে এই নিরাপত্তা জনিত যে সুদটা আছে ওইটা দিব আর কি, 204,862। এই আমরা শুধু ইনপুট গুলা দিব, ডাটা গুলা, মোট যেটা আছে ওইটা ব্লক থাকবে। এটা আমরা কোনো কিছু করতে পারবো না। সুতরাং আমাদের যে তথ্য আছে ওই তথ্য অনুযায়ী আমরা উপর তথ্যগুলা দিব। তারপরে দ্বিতীয় স্টেপের মধ্যে আমাদের আছে কর পরিগণনা। এখানের মধ্যে উনি কত টাকা ট্যাক্স পেইড করছে এটা আসবে। এখন আমরা একটু নিচে যাই, এখানে দেখা যাচ্ছে, দেখেন শেষ গড়ের মধ্যে আছে প্রদত্ত কর। এইখানে হচ্ছে প্রদত্ত কর, এই যে গড়টা আছে এটা সবসময় ব্লক থাকবে। এর উপরে যে গড়টা আছে এটাও ব্লক থাকবে। যদি ব্যক্তি রিটার্নের সাথে কোনো ট্যাক্স জমা দিয়ে থাকে তাহলে এটা ব্লক থাকবে, হয়তো 3,000, সর্বনিম্ন ট্যাক্স হচ্ছে 3,000, এই জন্য ট্যাক্স 3,000 এখানে লেখা আছে আর কি। তাহলে এখানে প্রথম বিষয়টা হচ্ছে যে প্রদত্ত কর যেটা, এই গড়টা ব্লক থাকবে। এই গড়ের মধ্যে 3,000 টাকা দেওয়া আছে এই ফাইলের মধ্যে, তাহলে 3,000 টাকা এখানে দেওয়া আছে। আর উপরের যে 3টা গড় আছে, উৎসে কর, উৎসে কর্তৃত্ব বা সংগৃহীত কর, পরিশোধিত অগ্রিম কর এবং প্রত্যাপনযোগ্য কর, করের সমন্বয়, এই 3টা জিনিস আমাদেরকে ফিল আপ করতে হবে। এখন এইখানে দেখি আমরা আমাদের এই ফাইলের মধ্যে এই 3টা জিনিস আছে, উৎস হতে কর্তৃত্ব, অগ্রিম কর ধারা 64 অনুযায়ী রিটার্নের ভিত্তিতে প্রদত্ত কর, আর রয়েছে প্রত্যর্পণযোগ্য কর। এই 3টার মধ্যে এখানে প্রথম গড়, দ্বিতীয় গড় এবং শেষের গড়, এই 3টা গড় লেখা আমরা লিখতে পারবো ফর্মের মধ্যে, কিন্তু মধ্যের যে গ নাম্বার অপশনটা আছে এটা আমরা লিখতে পারবো না। এটা অফিসিয়ালি এটা যখন ইনপুট দেওয়া হয়েছিল এখানে ইনপুট দেওয়া আছে, যার কারণে আমরা দিতে পারবো না। তাহলে এখানে যে এই ব্যক্তি যিনি আছে উনার যে উৎসে হতে কর্তৃত্ব 20,486 টাকা, এই আমরা 20,486 টাকা উৎসে কর্তৃত্ব যেখানে আছে ওইখানে ব্যবহার করব, আমরা ব্যবহার করলাম। যদি উনি কোনো অগ্রিম কর দেওয়া থাকে তাহলে সেকেন্ড স্টেপে দেওয়া থাকবে, যদি প্রত্যর্পণযোগ্য কোনো কর দেওয়া থাকে এটা একবার শেষেতে থাকবে। তো এই 3টা আমরা এখানে 3বার ব্যবহার করব। এখন হচ্ছে এখানে যে আমরা ব্যবহার করলাম, এই ব্যবহার করা থেকে উপরের যে অংশে দেখেন মোট প্রদেয় কর, এই মোট প্রদেয় করে এখানে যে টোটাল করটা আছে আমাদের প্রদত্ত কর যেটা আছে ওইটাকে আমরা কপি করে প্রদত্ত করে বসিয়ে দিব। এখান থেকে আমরা কন্ট্রোল-C প্রেস করব, করে আমরা এই প্রদেয় করের মধ্যে এখানে ফুল এই টাকাটা বসায় দিব। তারপরে আমাদের উপরে উঠবো, উপরের মধ্যে মোট কর পরিগণনযোগ্য আয়ের উপর আরোপযোগ্য কর, কত টাকা ওই ব্যক্তির কর আসতেছে এটা
ক্যালকুলেশন করা থাকবে। এখানে দেখেন 13 নাম্বার গড়টা আছে, আমাদের ইনকামের মধ্যে 13 নাম্বার একটা গড় আছে, মোট আয়ের উপর আরোপযোগ্য আয়কর। এখানে লেখা থাকবে। আমাদের প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে ফাইলগুলোর মধ্যে অনেকগুলো তথ্য থাকে না। যদি কোনো ফাইলের মধ্যে তথ্য না থাকে আমরা ওই তথ্যগুলো নিজে নিজে ইনপুট করব না, যদি না থাকে আমরা জিরো দিয়ে দিব। আরেকটা বিষয় হচ্ছে যে মোট আয়ের উপর আরোপযোগ্য যে করটা আছে, এটা হচ্ছে যে আপনি যত টাকা কর প্রদান করছেন এটাই বেশিরভাগ হয়ে থাকে, কারণ ব্যক্তির কর নির্ণয় করার পরে আমরা ফাইলগুলো সাবমিট করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে মোট প্রদত্ত কর যেটা ওইটাই আরোপযোগ্য কর হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ধরেন এখানে যে 3,000 টাকা আছে, 3,000 টাকা কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে সরাসরি উপরে ঘরে 12 নম্বর ঘরে আমরা বসিয়ে দিব। তো তারপরে যদি কোনো কর রেয়াত থাকে তাহলে আমরা কর রেয়াতের মধ্যে এখানে কর রেয়াতে যদি ক্লিক করি তাহলে এখানে এই অপশনটা চালু হবে। তখন কর রেয়াত যখন দেওয়া হবে তখন আমাদের আরেকটা গড় উপরে ওপেন হবে, ট্যাক্স রিবেট। এখানে উপরে একটা ট্যাক্স রিবেট নামে আরেকটা গড় ওপেন হবে। আমরা এখানে এই ট্যাক্স গুলা দেওয়ার পরে এখানে কর রেয়াতের যে অপশন আছে, মেইনলি হচ্ছে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মোট কর পরিগণনাযোগ্য আয়ের উপর আরোপযোগ্য যে আয়কর আছে ওইটা, মোট প্রদেয় কর এইটা, এবং উৎসে উনি কোনো কর দিয়েছে কিনা এটা আমরা খেয়াল করব, এবং অগ্রিম কোনো কর দিয়েছে কিনা, এই 5টা ঘর আমরা মেইনলি ফোকাস করব। বেশিরভাগ ক্ষেত্রে এই 5টা ঘরের মধ্যেই আমাদের ডাটা ইনপুট ডাটাগুলো থাকে প্রত্যেকটা ক্লায়েন্টের। তারপরে আমরা যখন এগুলা সবগুলা আমরা ফিল আপ করার পরে কর রেয়াত যদি থাকে তাহলে কর রেয়াতে তথ্য দেওয়া থাকবে। এখানে দেখেন মোট আয়ের উপর আরোপযোগ্য আয়কর, তার সাথে সাথে আছে কি কর রেয়াত, ধারা 44-এর 2 অনুযায়ী কর রেয়াত আছে, প্রদেয় কর আছে। এই সবগুলো আমরা একসাথে ব্যবহার করব। এগুলা এখানেই প্রত্যেকটা এই উপরের মধ্যেই থাকে, প্রদেয় কর কত টাকা আছে, কর রেয়াত কত টাকা আছে, আয়ের উপর আরোপযোগ্য কত টাকা আছে, এই সবগুলো আমরা এখান থেকে ব্যবহার করব। তো আমরা এইভাবে ব্যবহার করার পরে আমাদের এই প্রথম পৃষ্ঠা শেষ হবে। শেষ হওয়ার পরে আমরা সেভ ড্রাফটে দিব। সেভ ড্রাফটে দেওয়ার পরে আমরা পরবর্তীতে নেক্সট অপশনে ক্লিক করব। এখানে এখানে প্রথম আমরা যে দেখাই, প্রথম যে পেজের মধ্যে আমরা যখন বেতনের মধ্যে ক্লিক করেছিলাম তখন আমাদেরকে ইনকাম ফ্রম এমপ্লয়ার, ব্যক্তির কোন কোন উৎস থেকে কর, মানে যদি সে চাকরিজীবী হয়ে থাকে তাহলে তার যে স্যালারি স্টেটমেন্ট আছে ওই স্টেটমেন্টের জন্য একটা গড় আসে। তাহলে আমরা একটা কাজ করব, এখানে এখানে প্রত্যেকটা গড় এন্ট্রি দিলে আমাদের অনেক সময় লাগবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ইনকাম ফ্রম যে প্রথম গড়ের মধ্যে আমরা এখানে দেখি আমাদের এখানে চাকরি হতে আয়, এই আয় আছে এখানে 1,56,693 টাকা। সরাসরি এই 1,56,693 টাকা কপি করে আমরা ইনকাম ফ্রম এমপ্লয়ের মধ্যে ঢুকবো। ঢুকে এখানে আমরা এই মোটের প্রথম করে এই টাকাটা দিব 1,56,693, এবং শেষের করে 1,56,693 আমরা বসিয়ে দিব। কারণ কি হচ্ছে, এখানে প্রত্যেকটা ব্যক্তি এই যে ফর্মটা আছে এই ফর্মটা আমরা যে এখানে যে ফর্মটা আছে আমরা দেখাতেছি এই ফর্ম মধ্যে কিন্তু খালি দেওয়া। এর মানে খালি দেওয়ার অপশনটা হচ্ছে ওনারা আলাদা ওনাদের স্যালারি স্টেটমেন্টটা এখানে অ্যাড করে দিই, পিন আপ করে দেই। তো সেই জায়গা থেকে আমরা সরাসরি তথ্যটা যত টাকা আমাদেরকে এখানে দেওয়া হয়েছে ওই টাকাটা আমরা সরাসরি ইনপুট করে দিব। আমরা প্রত্যেকটা পেজ আর ধরবো না, তাতে আমাদের অনেক সময় লাগবে। তো আমরা এটা দেওয়ার পরে সেভ ড্রাফট দিব। সেভ ড্রাফট হওয়ার পরে তারপর আমরা নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, এখানে হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয়। আমরা 2 নাম্বার গড়ের মধ্যে তাকে ইনকামের ক্ষেত্রে দেখাইছিলাম যে সে নিরাপত্তাজনিত অথবা এই নিরাপত্তাজনিত যেই, এখানে আমরা 6 নাম্বার গড়ে আর্থিক পরিসম্পদ হতে আয় একটা বসাইছিলাম 2,04,862 টাকা। এখানে যে ইনকামটা আসে এই ইনকামটা বেশিরভাগ ক্ষেত্রে সঞ্চয়পত্র হতে মুনাফা আসে, ব্যাংকের সুদ আসে, এবং সিকিউরিটি থেকে যদি কোনো ধরনের ইনকাম হয়ে থাকে ওই ইনকামটা ব্যক্তির এখানে লেখা হয়, টোটাল ইনকামটা এখানে লেখা হয়। তাহলে এখানে ইন্ডিভিজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যদি
নিরাপত্তাজনিত যেই আমাদের 2 নাম্বার ঘরটা আছে, ওই ঘরের মধ্যে যে টাকাটা আসে ধারা 22 অনুযায়ী 2,08,62 টাকা বেশিরভাগ ক্ষেত্রে সঞ্চয়পত্রের এবং ব্যাংক ইন্টারেস্ট এই দুইটা জিনিসের মধ্যে হয়ে থাকে। যদি সঞ্চয়পত্র হয় তাহলে সঞ্চয়পত্রের একটা প্রত্যয়ন থাকে, এই সঞ্চয়পত্রের প্রত্যয়নটা ওনারা অ্যাড করে দিবে এখানে। আর যদি ব্যাংকের ইন্টারেস্ট হয় তাহলে ব্যাংকের স্টেটমেন্ট যেটা আছে 1 বছরের স্টেটমেন্ট ওনারা অ্যাড করে দেবে। তো সেই ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সঞ্চয়পত্র টাকাটা এখানে বড় অঙ্কের একটা টাকা থাকে ইনকামের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে সঞ্চয়পত্রে যে টাকাটা আছে এখানে আমাদের প্রত্যেকটা ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে আমরা যদি যাই, এখানে লেখা আছে ব্যাংক হতে সুদ কত টাকা, সঞ্চয়পত্র হতে মুনাফা কত টাকা, সিকিউরিটি হতে আয় কত টাকা, এগুলো লেখা থাকে। একটা বিষয় বলি, সঞ্চয়পত্র আমরা যখন দেখব এখানে প্রথম পেজের মধ্যে আমরা দেখব এই যে আমাদের এখানে লেখা আছে দেখেন উৎসে কর। আমাদের এখানে উৎসে কর্তৃত্ব কর হচ্ছে 20,486 টাকা। এই ফুল টাকাটাই আমাদের উৎসে বলতে বোঝাচ্ছে ব্যাংকের সুদ অথবা সঞ্চয়পত্র হতে সুদ। এটা ব্যাংকের সুদ এবং সঞ্চয়পত্রের সুদ এটা 10% হয়ে থাকে ইনকামের উপরে 10%। তো এইখানে দেখেন আমাদের 20,486 টাকা, এটা হচ্ছে এই যে 2,04,862 টাকার 10%। এর মানে হচ্ছে যে ওনার যে ইনকামটা আসছে এটা সরাসরি সঞ্চয়পত্র হতে আসছে। কারণ আমরা জানি সঞ্চয়পত্রের সুদ পরিপূর্ণ 10% হয়ে থাকে, ইনকামের উপরে 10% সরকার ট্যাক্স দিতে হয়। তাহলে আমরা সরাসরি এই যে ইনকামটা আছে এটা এখানে সঞ্চয়পত্র হতে মুনাফা এখানে বসায় দিব 2,204,862। তারপরে আমরা সেভ ড্রাফট দিব। এখন গেল আমাদের এই ইনকাম যে হলো, এই ইনকাম ইন্ডিভিজুয়ালি আমরা ইনপুট দিলাম, প্রত্যেকটা কোন কোন ইনকাম থেকে আসছে ওইখান থেকে ইনপুট দিলাম। তারপরে আমরা পরবর্তী যদি নেক্সট টিপ দেই, তারপর আমরা ট্যাক্স যে রিবেট লেখা ছিল ওই রিবেটের মধ্যে চলে যাবে। এই রিবেট বলতে এখানে ছাড়, আয়কর সরকার ব্যক্তিকে যে যে অংশের কারণে ট্যাক্স ছাড় দিবে। এখানে মোট 10টা এন্ট্রি আছে, 10টা এন্ট্রি আছে। এই 10টার মধ্যে আমাদের এই তফসিল 3 অনুযায়ী আমাদের রিটার্নের মধ্যে থাকবে তফসিল 3-এর মধ্যে বিনিয়োগজনিত কর রেয়াত। এই বিনিয়োগজনিত যে রেয়াত আছে এই 10টা অপশন, এই 10টা অপশনের মধ্যে যেগুলোর মধ্যে টাকা থাকবে ওইগুলো আমরা দেখে দেখে এখানে বসায় দিব। আর যদি রিবেট না থাকে আমরা এখানে শুধু ড্রাফট সেভ ড্রাফট দিয়ে দিব। সেভ ড্রাফট দিলে নেক্সট যে অপশনটা আছে ওইটা শো হবে। তারপরে আমরা নেক্সটে চলে যাব। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের শেষ পেজ, অ্যাসেটের পেজ, অ্যাসেট সামারি। এটা হচ্ছে আমাদের অ্যাসেট সামারি, পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী। এই যে শেষ পৃষ্ঠাটা আছে এই শেষ পৃষ্ঠার মধ্যে আমরা আমাদের এই বর্তমান যে রিটার্ন ফাইলগুলো দেওয়া হয়, আগের যে ফাইলগুলো জমা দেওয়া হয় এগুলোর মধ্যে একটু পরিবর্তন আসছে। আমরা প্রথমে শেষের পেজের মধ্যে যাব, 6 নাম্বার পেজ যেটা বলে। শেষের পেজের মধ্যে লেখা আছে দেখেন, এখানে আমাদের অর্জিত তহবিল দেওয়া আছে। আমাদের কম্পিউটার ল্যাপটপ স্ক্রিনে দেখি প্রথমে হচ্ছে অর্জিত তহবিল, আগে ছিল এটা শেষ পৃষ্ঠা, এখন এটা প্রথম পৃষ্ঠার মধ্যে আসে। তো অর্জিত তহবিলের মধ্যে 3টা অপশন থাকে, রিটার্নে প্রদর্শিত মোট আয়, কর অব্যাহতি প্রাপ্ত আয়, দান গ্রহণ ও অন্যান্য প্রাপ্তি, এই 3টা অপশন থাকে। তো রিটার্নে প্রদর্শিত মোট আয় যেটা, এটা হচ্ছে যে প্রথম পৃষ্ঠার মধ্যে আমরা যেটা ব্লক ছিল ওইটা থাকবে এখানে প্রথম পেজের মধ্যে। আমরা যতটুকু ইনকাম দেখানো হয়েছে এখানে দেওয়া আছে। আমরা যদি দেখি প্রথম পৃষ্ঠার মধ্যে ওনার ইনকাম ছিল 4,11,555 টাকা। তো ওনার এই শেষ পৃষ্ঠার মধ্যে যখন অর্জিত তহবিলের মধ্যে এখানে আছে 4,11,555 টাকা, মানে প্রথম পেজের মধ্যে যে আয়টা থাকবে ওই ফুল আয়টা এখানে বসবে 4,11,555 টাকা। দ্বিতীয়তে কর অব্যাহতি প্রাপ্ত আয়, এখানের মধ্যে যারা যে টাকার উপরে ব্যক্তি কর রেয়াত পাবে, যে ছাড় পাবে ওই ছাড়টা এখানে আসবে। ঠিক আছে, এখানে সেই ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে কোন কোন জায়গার মধ্যে টাকা বসানো আছে, যেগুলো বসানো আছে এইগুলো আমরা বসাবো।
যেগুলো নাই আমরা এগুলো ধরবো না। তো এখানে যে এই যে তিনটা গড় আছে, এই তিনটা গড়ের যোগফল আসে মোট অর্জিত তহবিলে। আমরা যদি ল্যাপটপ স্ক্রিনে দেখি তাকাই, তাহলে মোট অর্জিত তহবিল, তাহলে আমরা মোট অর্জিত তহবিলে তিনটা গড়ের মধ্যে যে টাকাগুলো থাকবে ওই সবগুলা যোগ করে এখানে বসাবো। তাহলে আমরা 4,11,555 টাকা হচ্ছে এখানে। তারপরে হচ্ছে বিগত আয় বর্ষের শেষ তারিখে নিট সম্পদ, এটা আমাদের থাকে হচ্ছে 13 নম্বর কলাম। বিগত আয় বছরের শেষ তারিখে নিট সম্পদ, এটা হচ্ছে এখানে ওই ব্যক্তির হচ্ছে 35,63,869 টাকা। এটা আমরা দ্বিতীয় স্টেপে বসাবো, 35,63,869 টাকা। এখন আমাদের এই যে 4,11,555 টাকা এবং 35,63,869 টাকা, এই দুইটার যোগফল হচ্ছে 3 নাম্বার কলামটা হবে অর্জিত তহবিল ও বিগত আয় বর্ষের শেষ তারিখে নিট সম্পদের যোগফল। এই দুইটার যোগফল হবে এখানে। তো সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর নিয়ে যোগ করব নিজে নিজে। এটা যোগ যেটা করব, এই যোগফলটা আমাদের যে রিটার্ন আছে রিটার্নের 12 নম্বর কলামে থাকে। এই আয় বছরের শেষ তারিখে নিট সম্পদ, এখানে যে যোগফলটা আছে ওনারা যেটা লেখছে 37,93,869 টাকা, এই লেখাটা আমরা বসাবো। এখন আমি ধরলাম আমি 4,11,555 টাকার সাথে আমি 35,63,869 টাকা যোগ করলে যদি আমার 37,93,869 টাকা না আসে, তাহলে আমরা যোগফল যেটা আসে ওইটা বসাবো না, যেটা এখানে লেখা আছে ওইটা বসায় দিব। এখানে 37,93,869 টাকা যেটা লেখা আছে আমরা ওইটাই বসাবো এখানে। তারপরে আমরা এখানে 37,93,869, তারপরে জীবনযাপন ব্যয়। এই যে জীবনযাপন ব্যয় এটা আমাদের শেষে থাকে, পারিবারিক খরচ, সম্পত্তি পরিবৃত্তে পারিবারিক ব্যয়। এখানে শেষে যে 1,81,555 টাকা, এইটা এখানে বসাবো, 1,81,555। এখন আমরা এই দুইটা থেকে 37,93,869 থেকে 1,81,555 বিয়োগ করার পরে আচ্ছা আমার একটা ভুল হয়েছে এখানে। আমরা এই যে বললাম যে 37,93,869 টাকা যেটা আছে, এখানে আমরা উপরের দুইটা যোগ করে যেটা আসে ওইটাই বসাবো। এটা আমরা ফাইলের দিকে তাকাবো না, কারণ এই যোগফলটা ফাইলের মধ্যে থাকে না। আমরা 35,63,869 এবং 4,11,555 এই দুইটা একসাথে যোগ করে 3 নাম্বার কলমে বসাবো। এই ক্ষেত্রে ফাইলের মধ্যে কি লেখা আছে এটা আমরা খেয়াল করব না। এটার যে যোগফলটা থাকবে, এই যে যোগফলটা এখানে আসবে, এই যোগফল থেকে আমরা যদি যোগফল করি কত আসে, 4,11,555 যোগ হচ্ছে 35,63,869, তো এখানে আসে 39,75,424। এই যোগফলটা এখানে বসাবো। তারপরে জীবনযাপন ব্যয় এখানে 1,81,555, এটা হচ্ছে বিয়োগ হয়। তাহলে এই বসানোর পরে এখানে লেখা আছে এই আয় বর্ষের শেষ তারিখের নিট সম্পদ 3 বিয়োগ 4, মানে এই 3 নাম্বার যোগফল থেকে আমরা এই পারিবারিক খরচটা বাদ দিব। দেওয়ার পরে এখানে এই আয় বর্ষের শেষ তারিখের নিট সম্পদ এই ঘরের মধ্যে বসাবো। আমরা যদি মাইনাস করি এখান থেকে 1,81,555 মাইনাস করলে আসে 37,93,869। এই যে যোগফলটা আছে এই যোগফলটা থাকবে আমাদের এই ফর্মের 12 নম্বর কলামে, এই আয় বর্ষের শেষ তারিখে নিট সম্পদ 37,93,869 টাকা। এখন আমরা যখন 3 নাম্বার কলাম থেকে 4 নাম্বার কলামটা বিয়োগ করব, যদি আমার ফাইলের মধ্যে এইখানে 12 নাম্বার ফাইলের মধ্যে যেই এন্ট্রিটা যেই সংখ্যাটা দেওয়া আছে আমরা ওই সংখ্যাটাই বসাবো। সুতরাং সেই ক্ষেত্রে আমরা আমাদের ক্যালকুলেশনের বিষয় থাকে শুধু একটা, আমরা শুধু মোট অর্জিত তহবিল থেকে বিগত আয় বর্ষের শেষ তারিখে নিট সম্পদ এই দুইটা যোগ করার জন্য আমার শুধু ক্যালকুলেটরের প্রয়োজন।
আমি 4,11,555 যেটা আছে ওইটার সাথে বিগত আয় বর্ষের শেষ তারিখে নিট সম্পদ 35,63,869, এই দুইটা জিনিস আমরা শুধু অ্যাড করব। এই দুইটা জিনিস যদি আমরা অ্যাড করি, এই দুইটা জিনিস অ্যাড করার পরে যেটা সাম আসবে ওইটা হচ্ছে 39,72,424, এটা আমরা এখানে বসাবো। আর এরপর থেকে এখান থেকে মাইনাস করে যেটা আসে এটা সরাসরি ফাইলের মধ্যে লেখা থাকে। যদি আমাদের ক্যালকুলেশন অনুযায়ী যদি ওইটার সাথে এটা ভুল আসে, তাহলে আমরা ভুল যেটা আছে ওইটাই ফাইলের মধ্যে যেটা আছে ওইটাই লিখবো। তাহলে এখানে ফাইলের মধ্যে দেওয়া আছে 37,93,869 টাকা, এইটাই আমরা বসাবো এখানে। তো তারপরে আমরা এখানে বসানোর পরে যদি প্রতিষ্ঠানে কোনো দায় থাকে, এখানে দায় থাকে বা দায় সমূহ ফর্মের মধ্যে দায় আছে, 4টা জিনিস থেকে দায় থাকে। এখানে যদি ব্যাংকিং কোনো ইনফরমেশন লেখা থাকে যে ব্যাংকে যদি ব্যাংক ঋণ, এই ব্যাংক ঋণ হলে আমরা প্রাতিষ্ঠানিক, আমাদের যে 6 নাম্বার কলাম আছে এখানে প্রাতিষ্ঠানিক দায়ের মধ্যে দিব। আর এই ব্যাংক ঋণ ছাড়া অন্যান্য সম্পদ হতে জামানতবিহীন ঋণ অন্যান্য, এই তিনটা জিনিসের এন্ট্রি মধ্যে যদি টাকা থাকে ওই সবগুলো টাকা একটা আমরা সরাসরি অন্যান্য দায়ের মধ্যে দিয়ে দিব, অথবা আমরা অপ্রাতিষ্ঠানিক দায় দিব, যে দুইটার যে কোনো একটার মধ্যে দিব। তারপরে এই যে দায়টা আছে এই দায়টা আমরা এখানে যে দেখেন মোট পরিসম্পদ 7 নাম্বার করে লেখা আছে মোট পরিসম্পদ, আমরা উপরের যে এখানে যে এই বছরের নিট সম্পদ যেটা আছে এটার সাথে এই দায়ের এন্ট্রিটা যোগ করে এই ব্যক্তির ফর্মের মধ্যে যদি দেখি যে মোট পরিসম্পদ, আমরা দেখতেছি ফর্মের মধ্যে মোট পরিসম্পদ, ব্যক্তির এই যে সম্পদ আছে এই সম্পদের সাথে দায়টা যোগ করে উপরে লেখা হয়। তো ফর্মের মধ্যে উপরের দিকে আসবো, কারণ আমাদের ফর্মটা আগে ছিল নিচ উপর থেকে নিচে নামছিল, এখন আমরা নিচ থেকে উপরে উঠবো। তাহলে প্রথমে কাজ হচ্ছে আমাদের এই যে নিট সম্পদের সাথে যদি দায় থাকে দায়টা যোগ করে এখানে যে টাকাটা থাকবে এই টাকাটা বসাবো। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নাই, কারণ ব্যক্তি এই যে নিট সম্পদ আছে এই নিট সম্পদের থেকে এই যে দায়টা যোগ করলে এখানে টাকাটা হয়, পরিসম্পদ টাকাটা হয়। সুতরাং ব্যক্তি যে যে টাকাটা লেখা রাখবে ওই টাকাটাই আমরা বসাবো, কোনো ধরনের আমরা এই এলোমেলো করব না। তারপরে আমাদের এটা দেওয়ার পরে আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাব, মানে সামনের পেজটার মধ্যে আসবো। আমাদের ফাইলের সামনের পেজটার মধ্যে আসলে দেখুন প্রথম কাজ হচ্ছে এখানে ব্যবসায়িক পুঁজি মূলধনের যে এটা আমাদের এখানে দেওয়া আছে ব্যবসার মূলধন, আমাদের স্ক্রিনে দেখি 8 নাম্বার কলামে দেওয়া আছে বাংলাদেশে অবস্থিত পরিসম্পদের খাত বিশিষ্ট বিবরণ, এই বিবরণের শেষে যোগফল লেখা আছে ব্যবসায়িক মূলধন পরিসম্পদ দায়ের পার্থক্য। এখানে সরাসরি আমরা দায় মূলধনটা বসায় দিব, সরাসরি আমরা মূলধনটা বসায় দিব। তাহলে আমাদের যদি কোনো ব্যক্তির দায় না থাকে তাহলে আমাদের এই বছরে অর্জিত সম্পদ এবং দায় একই হয়ে থাকে, সুতরাং আমরা কপি করে এই মোট পরিসম্পদের মধ্যে বসায় দিব। তারপরে আমাদের যদি ব্যক্তির মূলধন থাকে, আমরা যেটা ফর্মের মধ্যে প্রথম কলাম এই ব্যবসার পুঁজি এই মূলধন লেখা থাকে, এখানে মূলধন থাকলে আমরা মূলধন বসাবো। তারপরে হচ্ছে ব্যক্তির কোনো অকৃষি সম্পদ থাকলে এখানে লেখা থাকে এই অকৃষি সম্পদ হলে আমরা এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আছে অকৃষি সম্পত্তি, কৃষি সম্পত্তি, এগুলো আমরা ইন্ডিভিজুয়ালি বসায় দিব, প্রত্যেকটা টাকা টাকা আলাদা আলাদা করে বসায় দিব। তারপরে এরপরে আছে আর্থিক সম্পদ সমূহ, ব্যক্তির যদি কোনো আর্থিক সম্পদ থাকে, এই যে এখানে 6টা সম্পদ আছে শেয়ার ডিবেঞ্চার সঞ্চয়পত্র ঋণ প্রদান সঞ্চয়, এগুলা প্রত্যেকটা শেয়ার ডিবেঞ্চার সঞ্চয়পত্র প্রাইজ বন্ড বা সঞ্চয় স্কিম ঋণ প্রদান অন্যান্য বিনিয়োগ, এখানে এই ব্যক্তি সঞ্চয়পত্র আছে 24 লক্ষ টাকা, তো এই সঞ্চয়পত্র জায়গার মধ্যে আমরা সঞ্চয়পত্র বসায় দিব 24 লক্ষ টাকা। তারপরে আমরা চলে যাব, তারপরে হচ্ছে ব্যক্তির যদি কোনো মোটরযান থাকে, এখানে লেখা আছে মোটরযান, এই মোটরযান যদি থাকে তাহলে মোটরযানের টাকা বসাবো। তারপরে হচ্ছে অলংকার এবং আসবাবপত্র, এই দুইটা জিনিস প্রত্যেকটা ব্যক্তি থাকে। অলংকারের ক্ষেত্রে মূল্য অজানা ভ্যালু আনেবল দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কিছু লিখবো না, কিন্তু আসবাবপত্র এবং ইলেকট্রনিক এই দুইটা জিনিস একসাথে যোগ করে আমরা বসাবো। যেমন এখানে আসবাবপত্র হচ্ছে 1 লক্ষ, ইলেকট্রনিক সামগ্রী হচ্ছে 1 লক্ষ, এই দুইটা যোগ করে হচ্ছে 2 লক্ষ টাকা, আমরা সরাসরি জর মধ্যে বসায় দিব 2 লক্ষ টাকা। তো এখানে হচ্ছে এই পৃষ্ঠে এখানে কাজ শেষ। তারপরে হচ্ছে ব্যবসায় বহির্ভূত অর্থ সম্পদ, যে
যদি কোনো ব্যক্তির কাছে ব্যাংকের অর্থ থাকে তাহলে ব্যাংকের অর্থ এখানে লেখা থাকে, অন্য থাকলে ওখানে লেখা থাকে, আর নগদ থাকলে লেখা থাকে। আর সবগুলো একসাথে যোগ করে একসময় এখানে লেখা থাকে। তো যদি একসাথে লেখা থাকে তাহলে এটাকে আমরা সবসময় হাতে নগদ ধরে ফেলবো। আমাদের যে ফর্ম আছে ওই ফর্মের মধ্যে হাতে নগদ লেখা আছে, এই হাতে নগদের মধ্যে সরাসরি সম্পূর্ণ টাকা বসায় দিবে। 11,93,869 টাকা এটা বসায় দিব। তারপরে আমাদের এখানে ফর্ম কাজ শেষ। এখানে যে বাংলাদেশে অবস্থিত বাহিরে ও বাংলাদেশের বাইরে অবস্থিত মোট সম্পদ এটা ব্লক থাকবে, সবগুলা যোগ করলে একই হবে। আর যোগ যদি করলে একই নাও হয় তো আমরা কোনো কিছু অ্যাড করব না। তারপর আমরা সেভ দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই যে পেজটা, এটা হচ্ছে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী। এটা আমাদের সর্বশেষ পৃষ্ঠার মধ্যে থাকে। এই যে 7 নম্বর ফর্মের মধ্যে এখানে সর্বশেষ থাকে মোট খরচ দেওয়া থাকে। এইটার মধ্যে আমরা শুধু দুইটা জিনিস বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করবো, এখানে হচ্ছে উৎসে কর কর্তন সহ। বেশিরভাগ ক্ষেত্রে এই ঘরটার মধ্যে টাকা দেওয়া থাকে এবং মোট দেওয়া থাকে। উৎসে কোনটা থাকে, আমরা যে প্রথম পৃষ্ঠার মধ্যে ইনকামে দেখাইছিলাম যে সঞ্চয়পত্র থেকে সেই ব্যক্তি 20,000 টাকা ট্যাক্স কর্তন করা হয়েছে, এখানে যে 20,000 টাকা ট্যাক্সটা কর্তন করা হয়েছিল এটাই এখানে লেখা থাকে যে উৎসে ওই ব্যক্তি কত টাকা ট্যাক্স দিয়েছিল। এটা এই টাকাটা আমরা বসাবো। এটা হচ্ছে আমাদের এই ফর্মটা যেটা আছে এই ফর্মের 7 নম্বর কলমে থাকে বর্তমান। এখানে আমরা উৎসে যে ট্যাক্সটা দেওয়া আছে ওই ট্যাক্সটা যদি উনি লিখে থাকে তাহলে বসাবো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে উনি অনেকে লিখে দেয়, সেক্ষেত্রে এটা বসাবো এবং মোট টাকাটা দিয়ে দিব। আর এখানে অনেক সময় এই পেজের মধ্যে অনেকে লেখে না, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের লেখা আছে পারিবারিক ব্যয় যেটা আছে 1,81,555, এই যে খরচটা আছে এই খরচটাই পরবর্তী পৃষ্ঠার মধ্যে দেওয়া থাকে, এটা আমরা এখানে বসায় দিব। আর 1,81,555। তারপরে সেভ ড্রাফট দিব। দেওয়ার পরে আমাদের এখানে লেখা আছে সেভ রিটার্ন। সেভ রিটার্ন, আমরা সেভ রিটার্নে ক্লিক করলে সরাসরি এটা সেভ হয়ে যাবে। এতটুকু পর্যন্ত আমাদের কাজ। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু বলতে পারে। ভাইয়া আমি কি একটু কথা বলতে পারি? আচ্ছা, হ্যাঁ, এইখানে বলেন। অনেক সময় দেখা যায় যেমন আপনার ওই যে চাকরি হতে আয়, এখন এখানে যদি আমি দেখাই যে আপনার বাড়ি ভাড়া থেকে আয়, বাড়ি ভাড়া থেকে আয় হলে কিন্তু এখানে আরেকটা আপনার হ্যাঁ, পেজ অ্যাড হয়। হ্যাঁ, 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 গৃহ সম্পত্তি হতে আয় আমাদের এই ফর্মটার মধ্যে বেতনের নিচে থাকে গৃহ সম্পত্তি হতে আয়। জি যদি বাড়ি ভাড়া আয় থাকে তাহলে আমরা একটা জিনিস দেখাই, আমরা এখানে যে এই যে ফর্মটা সেটার মধ্যে আমরা বাড়ি ভাড়া আয় দিই। দাঁড়ান, স্ক্রিনটা চলে গেছে ভাইয়া, ইনকাম এন্ড ট্যাক্স, আমরা বাড়ি ভাড়া আয়ের ঘরটাও দেই। স্ক্রিন চলে গেছে। এই যে আমরা বাড়ি ভাড়ার মধ্যে দিলে, বাড়ি ভাড়ার মধ্যে আয় যখন দিব তখন সাথে সাথে আমাদের আরেকটা ঘর ইনপুট হবে এখানে, ইনকাম ফ্রম ভাইয়া রেন্ট। ইনকাম স্ক্রিন ফ্রম চলে রেন্ট গেছে হ্যাঁ, স্ক্রিন চলে গেছে ভাইয়া। আমি ইনকাম ফ্রম রেন্টে ঢুকতেছি, দেখেন ভাইয়া আমরা যখন সেভ দিব তখন ইনকাম ফ্রম রেন্টের ভাইয়া অপশনটা শুনতে চালু হবে। পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমার কথা শুনতে হ্যাঁ ভাইয়া, পাচ্ছেন? আপনার ওই যে পিসির ইয়াটা স্ক্রিন শেয়ারটা চলে গেছে ভাইয়া, দেখতে পাচ্ছি না। না, আমি তো দেখতে পাচ্ছি এখানে। ওই আমার এখানে, দেখেন তো আমার একটু। এখানেও ঠিক আছে, আসতেছে আমার এখানে। দাঁড়ান তো একটু। মারুফ ভাই ডাটাটা একটু চেক করতে পারেন, ডাটা সমস্যা হচ্ছে। পাওয়া গেছে? হ্যাঁ ভাইয়া, পেয়েছি জি ভাইয়া, ভাইয়া, সরি স্ক্রিন দেখতে পাচ্ছি। ভাইয়া, পেয়েছি, দেখাতে পারি। আচ্ছা, ঠিক আছে। এই যে ইনকাম ফ্রম রেন্ট, আমরা ইনকাম ফ্রম রেন্টে ঢোকার পরে আমাদের এখানে একটা জিনিস, দুইটা জিনিস সব সময় দিতে হবে। এখানে হচ্ছে যে সম্পত্তির অবস্থান বিবরণী মালিকের অংশ, এখানে যে অংশটা আছে এখানে আমাদের মানে আমার বাড়িঘর যেটা আছে ওটার বিস্তারিত ঠিকানা ডিটেল দিতে হবে আর কি এখানে, এবং এখানে কতটুকু
পরিমাণ সম্পদ আমার এখানেও আছে ওটা এখানে দিতে হবে। গৃহ সম্পত্তি অবস্থান যদি ব্যক্তির খালি থাকে তাহলে আমরা প্রেজেন্ট অ্যাড্রেস যেটা দেওয়া থাকবে এখানে আমাদের ফর্মের প্রথম অংশের মধ্যে প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া থাকে ঠিকানা, এই ঠিকানা অনুযায়ী লিখে দিব, শুধু এই ঠিকানাটা লিখে দিব। আর আমরা লেখার পরে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই মোট ভাড়া হতে আয় এখানে আমি দেওয়া একটু ভাই থাকে। add করি এখানে, সেটা করন্তন হচ্ছে যেটা যে আছে আপনি যদি এখানে ঠিকানাটাই দেন, ঠিকানা দিলে কিন্তু মালিকের অংশ, বিবরণ ও মালিকের অংশ, শুধু ঠিকানা থেকে তো আমি মালিকের অংশ পাবো না, না না যে আমি মালিকের আসলে আপনাকে বলি, কতটুকু অংশ আছে। এখানে মালিকের অংশটা এটা সম্পূর্ণ ঘরের মধ্যে ডিটেলসটা আপনার দেওয়া দরকার নেই, আপনি শুধু এখানে সম্পত্তির অবস্থানটা এখানে লিখবেন, ঠিক আছে? মানে এটা বাড়িটা কোথায় আছে এটা শুধু এতটুকু লিখবেন, স্কয়ার ফিট এগুলো কিছু লিখতে হবে না। হ্যাঁ, শুধু টাকার পরিমাণ যেটা আছে এখানে দেখেন, এখানে যে টাকার পরিমাণ দেওয়া আছে শেষের ঘরে প্রথমে, এই টাকার ঘরের মধ্যে এখানে প্রথম ভাড়া বাবদ বার্ষিক আয় উনি যেটা লেখা থাকে ওই লেখাটা এখানে দিবেন প্রথম ঘরের মধ্যে, ঠিক আছে? যদি অনেক বেশিরভাগ ক্ষেত্রেই ভারী ভাড়া যেটা পাওয়া হয় এটা আলাদা একটা একটা কাগজের মধ্যে, এই যারা রিটার্ন সাবমিট করে ওরা আলাদা নতুন একটা কাগজ অ্যাড করে দিই, সেক্ষেত্রে ফর্মের মধ্যে ফিল আপ করে না। আপনি যদি ফর্মটার মধ্যে ওই সবগুলা ফিল আপ করতে দেন আপনার অনেক সময় লাগবে, ঠিক আছে? যেহেতু এটা আলাদা করে ফাইলের মধ্যে কাগজ দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ তথ্য লিখবো না এখানে, এখানে শুধু যেটা উনি যদি কোনো কিছু ইনপুট দেওয়া থাকে উনি যেটা দেওয়া আছে ওটা লিখবো, যদি না দেওয়া থাকে আমরা প্রেজেন্টে যেটা দেওয়া আছে ওটা বসাই দেবো এখানে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে ভাড়া হতে বার্ষিক আয় যেটা আছে এখানে আয়টা দেওয়া থাকে, এই আয়টা এখানে লিখবো, লিখার পরে এখানে কর্তনের অংশের মধ্যে এখানে অংশ দেওয়া থাকে কর্তন, এই কর্তনের অংশটা এখানে বসাবো। আমাদের এখানে প্রথম ঘরের মধ্যে যখন আমরা মোট টাকাটা বসাবো সম্পূর্ণ মোট টাকা বসাবো, আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা করতে যাব না, কারণ সবগুলো তথ্য দেওয়া থাকে না কোনো ফাইলে, সেই ক্ষেত্রে আমরা এগুলা দিয়ে সবগুলা ইনপুট দিতে পারবো না, তাই আমরা মোট টাকা করে বসাবো। বসার পরে এই মোট টাকা করে ধরেন আমি এখানে ওনার 5,50,000 টাকা এখানে ধরেন ওনার বাড়ি ভাড়া থেকে আয় আসছিল, তো এটা আমরা কপি করব, কন্ট্রোল সি কপি করে তারপরে আমরা মোট ভাড়ার মধ্যে বসাই দিব 6 নাম্বার ঘর, মোট যদি ভাড়ার থাকে মধ্যে বসাই দিব। তারপরে ভাইয়া আমি একটু অনুমোদন, বলি এখানে, বলেন। মানে আমার হচ্ছে এখানে সবকিছু দরকার নাই, যেটা মোট হ্যাঁ যেটা হ্যাঁ আপনি ওইটাই হচ্ছে মোটটা গিয়ে আমি বসাবেন, ডান কলামে বিষয়টা বসাই হচ্ছে দিব, যে বাম একজন কলামে আমার ব্যক্তি, হাত দেওয়ার দরকার নেই। আমি ধরি একজন ব্যক্তি যদি 5টা বাড়ি থাকে আপনি তো 5টা বাড়ির তথ্য এখানে ইনপুট করতে পারবেন না, না বিষয়টা না বুঝতে না, ওইটা পারছেন? বলি না, আমি বলছি যে যেমন 5 লাখ টাকা যে 5,50,000 টাকা যে আয় করলো, এটা আমার বাম কলামে না লিখে আমি ডান কলামে বসাই দিব। হ্যাঁ হ্যাঁ সরাসরি ডান কলামে বসাবেন, বসিয়ে 6 নাম্বার আচ্ছা, করে মোট ভাড়া মূল্য যেটা এটা বসায় দিবেন। তারপরে অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ এখানে আমাদের ভাড়ার ক্ষেত্রে 3/1 ভাগ কর রেয়াত পাই, তো সেই ক্ষেত্রে 3/1 ভাগ যেটা খরচ আসে ওইটা আমরা এখানে বসাবো, এখানে লেখা থাকে। আর যদি লেখা না থাকে তাহলে আমরা সরাসরি এই যে টাকাটা আছে এই টাকাটাই কপি করে শেষের ঘরে সরাসরি নিট আয়, এই নিট আয়ের ঘরে বসাই দিবি, সরাসরি নিট আয়ের ঘরে বসাই দিবি 9 নাম্বার ঘরে, সরাসরি 9 নাম্বার ঘরে বসাই দিবি যদি না দেওয়া থাকে। বিষয়টা বুঝতে পারছেন? আর এই যে ভাইয়া এগুলো মাঝখানে যে আপনার ভূমি কিছু দিতে রাজস্ব, হবে না, তারপরে হচ্ছে এগুলো গিয়ে এই কিছু যে দিতে হবে খাজনা, না। এগুলো দেওয়া থাকে আর কি, এগুলো যদি বসাই, এগুলা আচ্ছা, এর মানে হচ্ছে আমাদের কিন্তু এগুলো আপনি যে বললেন না একটু আগে, যে এটা আসলে এই যে ফর্মের ভিতরে লেখা থাকে না, কিন্তু আলাদা একটা কাগজ অ্যাড করা থাকে, রাইট? হুম এটা হুম হচ্ছে একটা আলাদা হুম কাগজ অ্যাড করা থাকে, ওইখানে আসলে বিস্তারিত অনেক কিছু দেওয়া থাকে। অনেক থাকে, আপনি শুধু ওইখান থেকে তথ্যটা নিবেন কি মোট টাকাটা এবং কত টাকা বিয়োগ করা হয়েছে ওই টাকাটা নিবেন, মোট আচ্ছা আচ্ছা, ঠিক মোট টাকা এবং কত টাকা বিয়োগ করা হয়েছে ওই টাকাটা নিবেন, আর 9 নাম্বার করে টোটাল টাকাটা বসাই দিবেন। এখন আমরা ইনকাম ফ্রম রেন্ট, এই যে রেন্ট যখন আমরা ইনকাম সামারির মধ্যে রেন্ট যত টাকা বসাইছিলাম সরাসরি ওইখানে যে টাকাটা আমরা যদি সেভ ড্রাফট দিই, আচ্ছা এখানে আমরা একটা বসাই দিই, আমরা এখানে সেভ ড্রাফট দিয়ে সেভ করলাম। এখন অনেক ফাইলের মধ্যে দেখা যাবে কি আলাদা অ্যাটাচমেন্টও দেওয়া নাই, তারপরে এখানের যে গৃহ সম্পত্তি আয় আছে এগুলো লেখা নাই। আমরা ইনকাম ফ্রম সামারির মধ্যে কিন্তু লেখা, ইনকাম সামারির মধ্যে ওই সময় ওইখানে দেওয়া ছিল ভাড়া হতে আয়ের মধ্যে টাকা দেওয়া ছিল, ধরেন গৃহ সম্পত্তি হতে আয় 3 নাম্বার এন্ট্রির মধ্যে টাকা দেওয়া ছিল, হ্যাঁ, এরকমের অনেক কিন্তু ফাইল পাওয়া যায় আর কি। হ্যাঁ হ্যাঁ
কিন্তু আমার এখানে ঘরের মধ্যেও কিন্তু কিছু লেখা নাই, আলাদা অ্যাটাচমেন্ট আমাকে দেওয়া হয় না। সেই জি, জি। ক্ষেত্রে আমরা এখানে ভাড়া হতে যে আয়টা লেখা হবে, ধরেন এখানে 5,50,000 লেখা ছিল, আমরা 5,50,000 টাকা, এখানে এই যে টাকাটা ছিল এখানে টাকাটা সরাসরি কপি করে আমরা মোট অর্জিত তহবিলের মধ্যে একবার ঢুকাবো, আবার নিটের মধ্যে ঢুকাই দিই। কোনো রিবেটের মধ্যে মানে কোনো বিয়োজনের দরকার নাই, বিয়োজনের টাকা লিখতে হবে না। এখানে যে টাকাটা আছে এই টাকাটাই এখানে একবার বসাবো, এখানে একবার বসাবো, এখানে একবার বসাবো, তারপর একবার শেষের ঘরে বসাই দিই। বুঝা গেছে? নিট এর মধ্যে বসাই দিবি, তারপর আমরা সেভ ড্রাফট দিয়ে নেক্সট এর মধ্যে ক্লিক করব। তারপরে আমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা আসবে। ভাই। কারো কোনো যদি আর কোনো প্রশ্ন থাকে বলতে পারে। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি বলেন। ভাইয়া এই কি বলে, আমাদের তো ধরেন এই যে ফর্ম গুলো আমরা পাইছি সেগুলোর সাথে মিল নেই, বুঝছেন, সার্ভারের ফর্ম। আমরা চাচ্ছি যে কাজটা হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতেছি, ইজিয়েস্ট আমি ওয়েতে যে করা ফর্মটা যায়। আপনাকে দেখাইছি 70% ফাইল আপনি এরকম পাবেন, হ্যাঁ কারণ হ্যাঁ 2024-25 যে ফাইল ফরম্যাট ছিল এই ফরম্যাটটা ছিল এইটা। জি। আমাদের 25 সালে আইসা আমাদের ফাইলটা চেঞ্জ হয়েছে। এখন ভাইয়া প্রবলেমটা যেখানে সেটা হচ্ছে যে আমরা যাদের দ্বারা ধরেন ম্যাক্সিমাম কাজ করাচ্ছি বা করাবো আমরা জি। নাহলে বুঝলাম, ঠিক আছে, তো এটা কি কোনো ইজিয়েস্ট ওয়ে আছে? আমার কথা হচ্ছে ওদের এত যাতে পড়ালেখা না করতে হয়, ওরা অপশন দেখবে, আমরা জাস্ট ওকে সিকিউর করে দিব, ওরা এই অপশনে এই জিনিসগুলো বসাবে। হ্যাঁ, এইটা কি কোনোভাবে করে দেওয়া পসিবল? না না, আসলে এটা হচ্ছে কি, আপনি দেখবেন যে অনেক ফাইল আছে আমি যেরকম দেখাইছি ওইরকম, আবার অনেক ফাইল অন্যরকম। এখন সেই হ্যাঁ ক্ষেত্রে কি হয়, যদি এই যে সার্কেল আছে ওই সার্কেলের মধ্যে যদি এটা মানে সিরিয়াল করা থাকে, কোন ফাইলটা কিরকম আর কি ফাইল সিরিয়াল করা হ্যাঁ, থাকে, ওই ব্যক্তির সুবিধা অনুযায়ী সে কি করতে পারে যে এরকম ফাইল যেগুলো আছে ওইগুলো সবগুলা একসাথে ধরেন 15-20টা একসাথে নিয়ে একসাথে যেটা করলো। পার্সোনাল রিটার্ন আর কি। হ্যাঁ, একটা করতে থাকলে তাহলে উনি একটা ভালো একটা মানে করার মধ্যে কাজের একটা গতি পাবে। আর যদি একটা এরকম ফাইল পায় একটা অন্যরকম ফাইল পায় তাহলে কাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার কারণে একটু হেজিটেশন ফিল করতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ওনাকে যে আপনার একরকম ফাইল যেগুলো আছে ওইগুলো একটু আলাদা করে আপনাকে দেওয়ার জন্য ওনারা অফিসের যে স্টাফ আছে ওনাকে বললে উনি অবশ্যই করে দিবে এরকম। আচ্ছা ভাইয়া, আমাদের তো প্রবলেমটা হচ্ছে পার্সোনাল রিটার্ন আমরা জমা দিতে পারবো, বুঝছেন, যেটা আপনি দেখাইলেন এটা মোটামুটি ইজি। প্রবলেমটা হচ্ছে ভাইয়া ব্যবসায়িক বা বৈতনিক যে ফাইলগুলো আছে সেগুলো একটু কমপ্লিকেটেড। হ্যাঁ, তো সেটার যদি কোনো আপনার কাছে ইয়া থাকে, আপনার কোনো রিটার্নের যদি কোনো আচ্ছা, ফাইল থাকে। আমি একটা বিষয় বলি, আমি যেটা বলছি বৈজ্ঞানিকের ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বুঝালাম যে আমরা সবগুলো তথ্য ইনপুট করব না, শুধু মোডটা আমরা দিব। শুধু মুডটা দিব, ডাইরেক্ট মুডটা বসায় দিব শেষের ঘরে, মুডের প্রথম ঘরে একটা, আবার একবার শেষের ঘরে একটা, বাস, আমরা আর কিছু দিব না। সেক্ষেত্রে কিন্তু বৈজ্ঞানিকের আর কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, আর ভাইয়া যেটা লিমিটেড কোম্পানির জন্য যেটা ভাইয়া, হ্যাঁ, লিমিটেড কোম্পানির জন্য, কোম্পানির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আমাদেরকে একটু কষ্ট করতে হবে, সেই ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে আমরা একটু একটু বাইসে করতে হবে। ভাই, ওটা তো একটু টাইম কনজিউমিং, ওটা কি কোনোভাবে কোনো শর্টকাট আছে কি? কারণ হচ্ছে অনেকগুলা ফাইল তো। শর্টকাট বলতে আমি আমার যে 5টা 6টা সার্কেল আছে আমি সেই সার্কেল গুলো করতেছি, এগুলোর মধ্যে কোনোটাই কোম্পানি নাই। ঠিক আছে, যেগুলা অল্প কিছু আছে ফাইল ওইগুলা আমি মনে করেন আলাদাভাবে করছি আর কি। কিন্তু আমি যে এই যে ফাইলটা আপনাকে আচ্ছা, দেখালাম এগুলা করতে সর্বোচ্চ আপনি যদি আমি যে স্টেপটা আপনাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে যারা বৈজ্ঞানিক আছে তারা আমি যেভাবে করি আর কি, মানে আমি করতে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে বা 1 মিনিটের মতো সময় লাগে, যত বড় ফাইলই হোক। মানে আমি সবগুলা কপি করে আচ্ছা, বসাই দিই, শুধু আমার যোগফল আচ্ছা, একটাই তাহলে তো করি। ভালো। আমি যেটা আপনাকে শেষ পৃষ্ঠার মধ্যে দেখাইছিলাম হ্যাঁ হ্যাঁ ওই যোগফলটা করা হয়, আর বাকি সবগুলো আমরা কপি করে বসাই দিব। যেমন এখানে আমি যদি ভাড়ার কথা বলি, সরাসরি এখান থেকে কপি করে ওই দুইটার মধ্যে আমি বসাই দিতে পারি, কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আচ্ছা তারপরে আচ্ছা মনে ভাইয়া, করেন বেতনের ক্ষেত্রে আমরা সব বসাই দিতে পারি এখানে কপি করে, তাহলে আমাদের কাজগুলো দ্রুত হবে আর কি। কিন্তু ভাই এই প্রসেসটা শিখতে হলো, ধরেন আপনার আমি একজনকে শিখাবো, সেটা শিখতে হলে তো টাইম কনজিউমিং, 15-20 মিনিট করে লেগে যায়। যেমন আজকে হ্যাঁ হ্যাঁ আমরা যে শিখলাম, প্রথম আস্তে হুম আস্তে নাহলে প্র্যাকটিস করলে ভাই 2-3 মিনিট 5 হ্যাঁ মিনিটে হ্যাঁ আসা যায়। হুম ধরেন হুম আমাদের কাছে টাইমটা কম, এই জন্যই হচ্ছে বলা যে আমরা জিনিসটাকে কত বুঝতে ইজিলি পারছি। ওয়েতে। এখন
যে প্রসেসটা আছে প্রসেসটার মধ্যে এমন এই অবস্থা নাই যে এক জায়গার মধ্যে যতটা ইনপুট করলে সব জায়গার মধ্যে চলে যায়। আচ্ছা, যেমন আমাদের এক্সেল এর মধ্যে এক ক্যালকুলেশন জায়গার মধ্যে একটা বেশি। জিনিস লিখলে আমরা আলে লিংক দিলে অন্যটার মধ্যে হয়, কিন্তু এটার মধ্যে কোনো স্কোপ নাই, যার কারণে আমাদেরকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করতে হয়। আর একটা বিষয় হচ্ছে যে এনবিআর প্রতিনিয়ত তথ্য আপডেট করতেছে আস্তে আস্তে, আপডেট তো আর আমরা পাচ্ছি না। বিষয়টা হচ্ছে যে আমরা করা মানে শেষ হলে আপডেট হয় নতুন নতুন করে। যাই হোক আর কি, আপনার ওই যে ফর্মের সাথে সার্ভারের যেহেতু মিল নাই, তাহলে একটু কষ্ট করে মিলাই মিলে করতে হবে, রাইট? হ্যাঁ, মিলে মিলে করতে হবে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়ারা? ফেরদৌস ভাই, আপনার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন ভাইয়া। না, আপাতত কোনো কোয়েশ্চেন নাই ভাই, ধন্যবাদ। আর কোনো সমস্যা হলে আমি অবশ্যই লাইনে থাকি সবসময়, আমি সমস্যায় আমাকে নক দিলে আমি অবশ্যই হেল্প করবো। আমার এন্ড থেকে আমি বুঝতে পারছি ভাইয়াদের। নিপু ভাই, কারোর যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ। সাগর ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? সাগর ভাই, জয়ন্ত, আবেল ভাই। আচ্ছা ভাইয়া, ওই যে এইখানে একটা অপশন ছিল যে ওই বাড়ি ভাড়ার অংশের মধ্যে যে করদাতার অংশ, এই হ্যাঁ, জিনিসটা আমরা কখন ফিল আপ করবো, করদাতার অংশ। অ্যামাউন্টটা ফিল আচ্ছা, আপ করতে একটা পারি? বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা ইনকাম ফ্রম রেন্টে যদি ঢুকি, অনেক সময় দেখা যায় একটা বাড়ির মালিক ওনার 3-4 ভাই হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে ফাইলের নিচেই লেখা থাকে, আমাদের যে ফাইলটা আছে ওই ফাইলের মধ্যে ধরেন এখানে লেখা থাকবে যে মালিকের 3 ভাগের 1 অংশ লেখা আছে। সেক্ষেত্রে হ্যাঁ, এক্ষেত্রে আমরা ওইখানে এখানে যে মালিকের মনে করেন ওই ক্ষেত্রে 5,50,000 3 ভাগ হয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, ওই অ্যামাউন্টটা এখানে বসানো হয় আর কি, এটা লেখা থাকে ফাইলের মধ্যে। অ্যামাউন্টটা তো লেখা থাকবে নাকি আমাদের ক্যালকুলেশন করতে হবে? না না না, আমরা কোনো কিছু ক্যালকুলেশন করব না, এটাই আমরা প্রথম জি জি বললাম জি। যে আমরা হ্যাঁ হ্যাঁ। ফাইলটাকে শুধু কপি করে আমরা অনলাইনে ইনপুট দিয়ে দিছি। যদি কোনো ভুল হয়ে থাকে, এটা তো ভুলটা ধরার কাজ ছিল কমিশনারের, ওনারা জি করে নাই, আমরা এটা করব না। হ্যাঁ, আমরা যখন করছিলাম তখন এরকম কিছু ফাইল পাইছিলাম যে যেখানে ওই কিছু ভুল ছিল। তো তখন হ্যাঁ, ওইখানের যে স্টাফ ছিল, তো ওনারা একটু হেল্প করছে, বলছে যে আপনারা ওইটাকে কিছু করার দরকার নেই, যা লেখা আছে ওইটাই লিখে দেন। ওইটাই ইনপুট করবেন, কারণ হচ্ছে যে ভুলটা ধরার দায়িত্ব ছিল কমিশনারের। ওরা যেহেতু সিগনেচার হয়ে গেছে, এটা রেজিস্টার হয়ে গেছে, এখানে তো আমরা কিছু করতে পারবো না। জি, ধন্যবাদ। হ্যালো, ভাইয়া, ভাইয়া আপনার কাছে কি কোনো ওই ব্যবসায়িক লিমিটেড ফাইলের কোনো ফাইল কি আছে মনে? না আমার আসলে ফাইল এগুলা যেগুলো ছিল এগুলো সব আমার নিজের ফাইল, এই জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি, বাকিগুলো তো অফিসে দেখাইতে পাই, পারছি। অফিসে থাকলে অবশ্যই বুঝতে পারতাম আর কি। আচ্ছা, তাহলে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আগে যেটা পার্সোনাল যেই হ্যাঁ হ্যাঁ রিটার্নটা আছে সেইটা আগে আমরা আলাদা আলাদা করে। হ্যাঁ, আলাদা করে আমরা এগুলা কাজ শেষ করে ফেলবো। শেষ করে ফেললে ওইগুলা অনুযায়ী আমরা আস্তে আস্তে আমরা যেগুলা সহজ আছে এগুলো শেষ করলে আমাদের যদি ডাটাগুলো তো ইনপুট হবে, ডাটাগুলো ইনপুট করতে এনবিআর থেকে দেখা যাবে, হুম তাহলে হুম ইনপুট হুম। দেখা গেলে মানে আমাদের কাজ যে দ্রুত গতিতে আগাচ্ছে এটা আমরা বুঝাতে পারবো না, যেগুলো প্রবলেম আছে ওইগুলো আস্তে আস্তে পরে করবো। আচ্ছা, বুঝতে পারছি। লিপু ভাই, আমি ক্লিয়ার ভাই। হ্যালো, হ্যালো আন্টি, আমি একটা মিটিং এ আছে, তোমাদের ফোন কাটে দিলে তো একটু বুঝতে পারছি। ভারতে আমারও কোনো প্রশ্ন নাই। ভাইয়া, এখানে আমরা যে সার্কেল গুলোতে কাজ করব, সেখানে জি, কি আমরা কি ওনাদেরকে বলে দিব যে আগে আমাদেরকে যে একটা এক সিকোয়েন্সের যে ফর্ম গুলো আছে এগুলো আমাদেরকে আগে দেন, এগুলো আমরা আপনাকে শেষ করে অবশ্যই তারপর? ওনারা একটা বান্ডেল দিবে, হয়তো একটা নির্দিষ্ট জি 100টা বান্ডেল বা 50টা বান্ডেল দিবে,
আপনার কাজ করবেন কি, বান্ডেলটা নেওয়ার পরে আপনার ধরে ধরে মনে করেন যে ফাইলগুলো দেখবেন যে ছোট, এগুলো আগে আলাদা করে ফেলবেন। এই 20-30টা একসাথে আলাদা করলেন, পরে একসাথে করা শুরু করবেন, ওইগুলো আলাদা রাখবেন। হ্যাঁ, তখন একটু দ্রুত গতিতে ছোট ছোট গুলা ফাইলগুলো শেষ করে ফেললে বড় গুলা পরে একটু রিল্যাক্সে করলে। হ্যাঁ, বুঝতে পারছি। তবে আমাদের ওইখানে যতটুকু মানে আমরা যেই জোনে ছিলাম, তো ওইখানে মেইনলি ওরা যতটুকু বললো, ওনাদের কয়েকটা সার্কেল আছে যেখানে হয়তো ম্যাক্সিমাম হচ্ছে কি লিমিটেড কোম্পানি, মানে কোম্পানির ফাইল গুলো বেশি। আমার ধারণা হচ্ছে ওইখানে পার্সোনাল ইয়াগুলো খুব কম, আচ্ছা, ওনারা ওইভাবে আমাদের আমাদের সার্কেল গুলো আছে না, সার্কেল গুলোর মধ্যে লেখাই থাকে, দেখেন যেগুলো কোম্পানি, এগুলো কোম্পানি লেখাই আছে, ওইখানে কোম্পানির ফাইল বেশি থাকবে। আর যেগুলা কোম্পানি ছাড়া আছে ওইগুলোর মধ্যে কোম্পানি ছাড়াই থাকবে বেশিরভাগ। যেমন আমাদের কুমিল্লা এক সার্কেল, এটা কোম্পানি সার্কেল, এখানে সব সার্কেল কোম্পানি। তো ওইখানে আবার আমাদের মনে করেন ব্যক্তির ফাইল কম, কোম্পানির ফাইল বেশি। এখানে আমার একটা কিছু জানার ছিল, যেটা ডাবল এন্ট্রি কাজ, জি। তো কোনো কি শর্টকাট ওয়ে আছে যেটাতে আমরা যেই জিনিসটা ফলো করলে আমরা তো দ্রুত কাজটা করে যেতে পারবো? মানে আমি একটা ফিল আপ করবো ফর্ম, তারপরে আমার সাথে আরেকজন এটা আরেকবার ফিল আপ করবো, ডাবল 2বার। এমন কোনো কি ওয়ে আছে যেটাতে আমরা দ্রুত আচ্ছা, করতে পারবো? আমি একটা বিষয় বলতে পারি আপনাদেরকে, দুইটা জিনিস করলে একটু দ্রুত হয়। একটা হচ্ছে যে আপনি এই দুইটা ল্যাপটপের মধ্যে দুইটা ব্রাউজার একসাথে ওপেন করে, মজিলা এবং ক্রোম দুইটা একসাথে ওপেন করবে, পরে দুইজন দুইটা আইডিতে এন্ট্রি দিতে গেলে কিন্তু ডাবল এন্ট্রি দুইটা আইডিতে হবে। ঠিক আছে, মানে আপনার ধরেন আপনাকে একজন ধরেন ইন্সপেক্টর একটা আইডি দিল, আর একটা অফিস সহায়ক একটা আইডি দিল, দুইজনের আইডি আপনি একসাথে লগ ইন করবেন। করার পরে আপনি সরাসরি যদি চান তাইলে একটার মধ্যে ধরেন মজিলা ফায়ারবক্সের মধ্যে আপনি একটা ইনপুট করলেন, তিনটা ইনপুট করেছে, তথ্যটা যখন আসলো প্রথম পৃষ্ঠা ফিল আপ করার পরে আপনি কপি করে তিন নাম্বারটা শুধু ক্রোমের মধ্যে নিয়ে ওইখানে ইনপুট করে দিবেন, ইনপুট করে সার্চ দিয়ে ওই প্রথম পৃষ্ঠাটা ফিল আপ করে ফেলবেন। পরবর্তীতে একটার মধ্যে যে কোনো একটার মধ্যে শেষ পৃষ্ঠা পর্যন্ত যাওয়ার পরে যে যোগ ফলটা করবেন, ওই যোগ ফলটা কপি করে সরাসরি পরবর্তী অন্য যে ব্রাউজার আছে ওইটার মধ্যে নিয়ে কপি করে শুধু বসায় দিন। তাহলে আপনার বারে বারে ক্যালকুলেশন একটা ফাইলে করতে হবে না। অনেক ফাইল মানে আছে যেগুলোর মধ্যে বেশি ক্যালকুলেশন করতে হবে। একটা ফাইল 2বার করবো, সেটা আমি করবো, বা দুইটা ফাইল আলাদা ব্রাউজারে, দুইটা আলাদা আপনি দুইটা দুইটা ব্রাউজারে করে ফেললে আপনি দ্রুত হয়, এক এক হিসাবের মধ্যেই বা এক